ওয়েলকাম ভিউয়ার্স, ক্লাস 11-এর ইউনিট 4 চ্যাপ্টার 2 মানে কোঅর্ডিনেট জিওমেট্রি, সরলরেখা বা স্ট্রেট লাইন, এই চ্যাপ্টারটা আজকে আলোচনা করা হবে। আজকে তোমাদের এই চ্যাপ্টারের আলোচনার প্রথম ভিডিও। এই চ্যাপ্টারে তোমাদের সূত্রগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে, আর নেক্সট ভিডিওতে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলি সলভ করা হবে। তো তোমরা আগে থিওরিগুলো ভালো করে বুঝে নেবে। থিওরিগুলো ভালো করে না বুঝে নিতে পারলে অঙ্কগুলি সলভ করতে পারবে না অত সহজে। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের প্রথমেই যে সরল রেখা, স্ট্রেট লাইন, এই জিনিসটা কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সরলরেখা জিনিসটা কি? সরলরেখা হচ্ছে, ধরো কোনো বস্তু বা কণা যদি দিক পরিবর্তন না করে একটা নির্দিষ্ট দিকে গতিশীল থাকে, এটা মনে রাখবে সবসময়, সোজাসুজি একটা নির্দিষ্ট দিকে যদি গতিশীল থাকে, সেটা এদিক হতে পারে, এদিক হতে পারে, যেদিকে হবে, মানে একটা নির্দিষ্ট দিকে যদি গতিশীল থাকে, তাহলে ওই বস্তু বা ওই কণাটার সঞ্চার পথকেই আমরা কিন্তু সরলরেখা বলবো। এটা ঠিক আছে, মানে এটা কিন্তু সরলরেখা নয়, আঁকা বাঁকা যেটা, এটা বক্ররেখা হয়ে যাচ্ছে। সরলরেখার সমীকরণটা তাহলে কি? কোনো বিন্দু দিক পরিবর্তন না করে কোনো সমতলে গতিশীল থাকলে তার সঞ্চার পথকে সরলরেখা বলবো, আর ওই সঞ্চার পথের সমীকরণটাকে সরলরেখার সমীকরণ বলবো। ওকে, তাহলে সরলরেখার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হলো। এরপরে আমরা জানবো যে প্রবণতা বা গ্রেডিয়েন্ট, নতিমাত্রা, স্লোপ, এই জিনিসগুলো কি। এগুলো এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ধরো এখানে আমি দুটো অক্ষ টেনে নিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, একটা সরলরেখা এরকম করে আছে, ঠিক আছে, এটা এল এম। এই এল এম সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে দেখো থিটা কোণ করে আছে, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম কোণটা থিটা কোণ করে আছে। তাহলে এই যে কোনো সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোনো কোণে নত থাকে, তাহলে সেইটাকে আমরা নতিমাত্রা বলবো ওই সরলরেখার, ঠিক আছে, এটাকে স্লোপ বলবো, স্লোপ বা নতিমাত্রা। সবসময় মনে রাখবে, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখব, হ্যাঁ, ধনাত্মক দিক ওইটাকেই বলে। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এইদিকেও একটা কোণ আছে, কিন্তু এই কোণটা নয়, এই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণটাকে আমরা স্লোপ বলবো, নতিমাত্রা, ঠিক আছে। আর এই কোণটার ট্যানজেন্ট যা হবে সেটাকেই আমরা কিন্তু প্রবণতা বলবো, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই সরলরেখার প্রবণতাটা কি হবে? প্রবণতাটা হবে ট্যান থিটা। এটাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে। এটা জাস্ট এইভাবে মনে রাখবে। এই সরলরেখার যদি এইভাবে না করে কেউ যদি এইভাবেও করো, তাহলে এখানে থিটা কোণটা উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এই দিকেই সবসময় ধনাত্মক দিকটা দেখতে হবে, ঠিক আছে। আমি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এরকম আছে, এরকম করেও দণ্ডায়মান হতে পারে, হ্যাঁ, তখন কিন্তু আমরা এদিকটা নেব না, এই সবসময় এই ধনাত্মক দিকটাই থিটা হবে, ঠিক আছে। এবারে ক্লিয়ার হয়েছে? তাহলে এইটাকে নতিমাত্রা বলে, আর এরই ট্যানজেন্টটাকে, অর্থাৎ ট্যান যদি নেওয়া হয়, তাহলে সেইটাকেই আমরা প্রবণতা বলছি, ওই সরলরেখাটার, ওইটাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার প্রবণতা কিন্তু অসংজ্ঞাত হয়ে যায়। হ্যাঁ, এটা যে ওয়াই অক্ষ আছে, তাহলে এই ওয়াই অক্ষের প্রবণতা কি? অসংজ্ঞাত। আর যদি ওয়াই অক্ষ না হয়ে এর সমান্তরাল কোনো সরলরেখা থাকে, তাহলেও তার প্রবণতাও কিন্তু অসংজ্ঞাত হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা হচ্ছে যে দুটো বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতাতে কী হবে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে দুটো বিন্দু x1 y1 ও x2 y2 বিন্দু সংযোজক সরলরেখার প্রবণতা, এটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো, এখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা ধরে নাও একটা সরলরেখা আমি টেনে দিলাম, হ্যাঁ, আর এইখানে ধরো একটা বিন্দু আছে পি, এটা x1 y1, আর এইখানে একটা বিন্দু নিচ্ছি কিউ, এটা হচ্ছে x2 y2, ঠিক আছে। তাহলে
এখান থেকে এটা হচ্ছে মূল বিন্দু, আর এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সরলরেখাটা থিটা কোণ উৎপন্ন করেছে, এটা ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এখানটা দেখো এই বিন্দুতে পৌঁছাবে কি করে? তাহলে মূল বিন্দু থেকে x1 আসতে হচ্ছে, তারপরে y1 উঠতে হবে, অর্থাৎ এরকমভাবে এখান থেকে এতটা হচ্ছে x1 আর এইটা হবে y1। ঠিক আছে, তাহলে এইখানে পৌঁছাতে গেলে কিভাবে পৌঁছাবে? মূল বিন্দু থেকে আসবে সোজাসুজি x2 অবধি, তারপর এখানে y2 উঠতে হবে এইটা, তাহলে এটা হবে y2, আর এইখান থেকে গোটাটাই এইটা হবে x2। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর সমান্তরাল যদি আমরা এখানে একটা সরলরেখা টেনে দিই, হ্যাঁ, তাহলে এই সরলরেখাটা সবসময় তো এক্স অক্ষের ধনাত্মক দিকে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা যদি থিটা হয়ে থাকে এটাও থিটা হবে, এগুলো সদৃশ কোণ বলে। তাহলে এটা থিটা হলে এটাও থিটা হচ্ছে। আচ্ছা, এবারে এটা যদি থিটা হয় তাহলে এই অংশটুকু কত? আমরা এটার নাম দিয়ে দিচ্ছি পি কিউ, এটা এম নাম দিয়ে দাও। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি এই ত্রিভুজটার ট্যান থিটাটা বার করব। হ্যাঁ, ট্যান থিটা বার করলেই এই দুটো বিন্দু সংযোজক সরলরেখার প্রবণতা আমাদের বেরিয়ে যাবে, এই প্রবণতাটা। তাহলে এই ট্যান থিটাটা বার করতে গেলে আমাদের কি এই থিটার অসূক্ষ্ম কোণের অপোজিটে যেটা থাকে সেটাকে আমরা লম্ব বলি জানি, আর এটা হচ্ছে ভূমি, আর এটা যেহেতু 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই লম্বটা কি হবে? দেখো এইখান থেকে গোটাটাই কত? y2, এখান থেকে গোটাটাই, আর এইখান থেকে এতটা কত? y1, মানে এইটা আছে y1। তাহলে y2 থেকে y1টা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা হবে y2 মাইনাস y1। আর ঠিক একইভাবে দেখো এইখান থেকে গোটাটাই হচ্ছে x2, আর এখান থেকে এতটা হচ্ছে x1, তাহলে এইটুকু কত? x2 মাইনাস x1, x2 মাইনাস x1, এইটা হলো। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ট্যান থিটাটা কী হবে? তাহলে ত্রিভুজ পি কিউ এম থেকে পাই, এখানে ট্যান থিটা সমান কী হবে? কিউএম মানে লম্ব বাই ভূমি পিএম, তাহলে কিউএম বাই পিএম এটা হচ্ছে। তাহলে কিউএম মানে কত? y2 মাইনাস y1, y2 মাইনাস y1, আর পিএম মানে কত? x2 মাইনাস x1। তাহলে এটাই হচ্ছে প্রবণতা। হ্যাঁ, এটাকে আমরা এম দিয়ে চিহ্নিত করি। উভয় উপর থেকে আর নিচ থেকে যদি মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে দাও তাহলে y1 মাইনাস y2, আর এখানে x1 মাইনাস x2 হবে। ঠিক আছে, তাহলে প্রবণতা তোমরা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের বইয়ে দেখবে এটাই লেখা আছে। ওকে, উপর থেকে মাইনাস, নিচ থেকে মাইনাস কমন নিয়ে কেটে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পেলে যে দুটো বিন্দু সংযোজক সরলরেখার প্রবণতা হচ্ছে এটা। ওকে, এরপর নেক্সট দেখো আমরা এই সরলরেখাগুলোর সমীকরণগুলো জেনে নেব। তাহলে এক্স অক্ষের সমীকরণ কী হবে? এগুলো তোমরা ক্লাস 9-10-এই শিখেছো, তবু আমি বলে দিচ্ছি। এক্স অক্ষের সমীকরণটা হবে y = 0। তার কারণ এই অক্ষের উপরে y স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক কী হবে? 0 হবে এই সমীকরণটা। সেই জন্য এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। আর এক্স অক্ষের যদি সমান্তরাল সরলরেখা হয়, অর্থাৎ ধরো এই এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে, তাহলে এই অক্ষের সমান্তরাল এরকম একটা সরলরেখার কথা বলতে চাইছি। তাহলে এখান থেকে এতটা যদি বি নাম দিয়ে দাও তাহলে কি হবে? এইখান থেকে এতটা বি, এখান থেকে এতটা বি, মানে এই পুরো ডিস্টেন্সটাই ধরো এখানে কি হচ্ছে, এক্স এখানে ধরো 2 নিলে আর এটা বি আছে। ঠিক আছে, তাহলে এটা কথা হবে এই বিন্দুটার স্থানাঙ্ক 2, বি, মানে আমি এটা এমনি বোঝাতে চাইছি, এটা সংখ্যা নিলেও হবে, বিটার জায়গায় যদি 5 নিতাম তাহলেও হতো। আবার এটা যদি x = 3 হয় তাহলে এটা বিই হবে। হ্যাঁ, এটা হবে 3, বি। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই সরলরেখাটার উপরে y স্থানাঙ্কটা কিন্তু স্থির থেকে যাচ্ছে। হ্যাঁ, ওটা ফিক্স থাকছে, অর্থাৎ এটাই যার পরিবর্তন হয় না তাকে আমরা ধ্রুবক বলি। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y সমান ধ্রুবক। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি y অক্ষের সমীকরণটা বলি তাহলে y অক্ষের উপরে কি হয়? x স্থানাঙ্ক 0 হয় যে কোনো বিন্দুর, তাহলে সেক্ষেত্রে y অক্ষের সমীকরণটা হয়ে যাবে x = 0। আর এই y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা যদি এখান থেকে টানা যায় তাহলে এখান থেকে এই যে দূরত্বটা আছে এটা ধরে নাও a। হ্যাঁ, এই দূরত্বটা কিন্তু ফিক্স থাকবে,
এখানে আসতে গেলেও এতে এসেই উঠতে হবে, এখানে আসতে গেলেও এতে এসেই নামতে হবে। তার মানে কি, এই সরলরেখার উপরে প্রত্যেকটা বিন্দুর এক্স স্থানাঙ্ক কিন্তু ফিক্স থাকবে। সেই জন্য ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এক্স সমান ধ্রুবক। ওকে, তাহলে এইগুলো কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করলাম। এরপর দেখো আমাদের নেক্সট জানতে হবে যে একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কী হবে। একটি নেক্সট দেখো আমরা যেটা বুঝে নেব, যেটা খুব দরকার, যে একটা সরলরেখা ধরো এটা, হ্যাঁ, তা যে সরলরেখাটা এক্স অক্ষের, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা মূল বিন্দু, এটা ধরে নাও এল আর এটা এম সরলরেখা। হ্যাঁ, তাহলে এই এল এম সরলরেখাটা মানে যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে নত থাকবে, এটাকে আমরা থিটা নাম দিলাম। তাহলে নির্দিষ্ট কোণে নত থাকবে আর ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ ছেদ করে, মানে ইয়ে করে নেবে, ছেদ করে নেবে। নির্দিষ্ট যে ছেদিতাংশটা ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট অংশ ছেদ করলে এটাকে আমরা ধরে নিলাম সি। হ্যাঁ, এটা হচ্ছে সি, এখান থেকে এতটা। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে, মানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ ছেদ করে নেবে আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে নত থাকবে। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে? তাহলে এই সমীকরণটা আনতে গেলে আমরা এই সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু পি নিয়ে নিলাম, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুটায় পৌঁছাতে গেলে আমরা কীভাবে পৌঁছাবো? এই মূল বিন্দু থেকে সোজা আসবো আর তারপরে এই উপরে উঠবো, মানে এইভাবে। তাহলে এই এটার নাম দিয়ে দাও, একটা কিউ নাম দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এইখান থেকে এইখানটায় কথা হচ্ছে, এটা হচ্ছে এক্স আর পি কিউটা হচ্ছে ওয়াই, এটা। আচ্ছা, এরপর দেখো এইখান থেকে এতটা কত, সি। তো তাহলে আমরা এই সি বিন্দু থেকে এই পি কিউ এর উপরে একটা লম্ব টেনে নিচ্ছি, এটাকে আর নাম দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, তো এখানটায় দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে? এই বিন্দুর স্থানাঙ্কটা ওয়াই অক্ষের উপরে তো 0 হয়, তাহলে এটা হবে সি কমা 0 কমা সি। ওকে, এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0 কমা সি। তাহলে এখানটায় দেখো আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এতটা যদি সি হয় তাহলে এখান থেকে এতটাও সি আছে। তাহলে এইটুকু কত? এইটুকু হবে, এই পুরোটা তো ওয়াই থেকে সি বাদ চলে যাচ্ছে, তার মানে ওয়াই মাইনাস সি হবে এই অংশটা, এইটা। আর এই অংশটা কত হবে? এই অংশটা এক্সই আছে, তাহলে এটা যদি থিটা হয়, এটা সদৃশ কোণ থিটা, এটাও হচ্ছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ত্রিভুজটার প্রবণতাটা বার করব। তাহলে এটাকে ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে ওয়াই মাইনাস সি বাই এটা হচ্ছে এক্স, এইটা। আর এই ট্যান থিটাটাকেই আমরা এম বলে থাকি, ঠিক আছে? তাহলে আমরা এর তলায় 1 আছে, তাহলে এই দিকটা যদি গুণ করি, বা ওয়াই মাইনাস সি সমান এই এক্সটা এমের সঙ্গে গুণ হবে এম এক্স, বা ওয়াই সমান এই সিটা এদিকে চলে আসবে এম এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। ওকে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক সলভ হবে এই কনসেপ্টটা দিয়ে। এটা মনে রাখবে যে একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে নত থাকে আর ওই ওয়াই অক্ষর ছেদিতাংশটা যদি দেওয়া থাকে সি, তাহলে সরলরেখাটার সমীকরণ হবে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি। আচ্ছা, এখানে যদি এরকম হয়, ধরো এই সরলরেখাটা মূল বিন্দু দিয়েই পাস করলো, মানে এইখান থেকে এইটা ছেদিতাংশটা নেই, মানে এইভাবেই পাস করলো, এরকমও তো হতে পারে। তখন এই কোণটাই হচ্ছে থিটা, এখানে কিন্তু সিটা নেই। তাহলে সি যখন 0 হয়ে যাবে তখন কি থাকবে? ওয়াই সমান এম এক্স। তাহলে এই সরলরেখাটা আমরা কি দেখতে পাচ্ছি? মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের মূল কনসেপ্ট এখান থেকে। আর এখানে সি সমান 0 হলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। নেক্সট দেখো যে টপিকটা আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে নত সরলরেখার সমীকরণটা কী হবে। তাহলে ধরো এটা একটা অক্ষ দুটো টেনে নিলাম,
এক্স, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দুটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সরলরেখাটা এটা নিলাম। তাহলে সরলরেখার উপরে একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে কিউ নাম দিচ্ছি, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। আর এই সরলরেখাটার উপরে যে কোনো একটা বিন্দু নিলাম পি, সেটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণটা কি হবে? এটা এই থিটা কোণে কিন্তু নত আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সরলরেখার প্রশ্নটা কি বলা থাকবে, যে একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে এখানে এই বিন্দুটা গিভেন, এটা দেওয়া থাকবে x1 y1 যার স্থানাঙ্ক, এটা হচ্ছে সরলরেখার উপরে যে কোনো বিন্দু। হ্যাঁ, তাহলে এর সমীকরণটা আমরা বার করতে গেলে এখানে একটা লম্ব টেনে নেব, কারণ এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1। আর এখানেও যদি একটা লম্ব আমরা টেনে নিই এভাবে, তাহলে একদম এই মূল বিন্দু থেকে এতটা দূরত্ব কত হবে? এতটা দূরত্ব হবে এক্স, আর এই পুরোটার হবে ওয়াই, ঠিক আছে। তারপর এটা এক্স অক্ষের সমান্তরালভাবে এর উপর একটা লম্ব যদি আমরা টেনে নিই, তাহলে এটা আর নাম দিয়ে দিলাম। আমি এগুলোর আর নাম দিচ্ছি না, বোঝানোর জন্য, এটা জাস্ট বুঝে নাও। তাহলে এইটা দিলাম। তাহলে এইখান থেকে পি আরটা কত হবে? এই পুরোটাই তো হচ্ছে, তাহলে এই পি আরটা কত হবে? এই পুরোটাই যদি ওয়াই হয়, তাহলে এইখান থেকে এতটা তো ওয়াই ওয়ান আছে, তাহলে এই ওয়াই থেকে এই ওয়াই ওয়ানটা এতটুকু বাদ চলে যাবে, এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আর এই মূল বিন্দু থেকে এই পুরোটা যদি এক্স হয় আর এইটুকু যদি এক্স ওয়ান হয়, তাহলে এটা কত হবে? এটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। আর এটা যদি থিটা হয়, তাহলে সদৃশ কোণ এটাও থিটা, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের ট্যান থিটাটা কত হবে? ট্যান থিটাটা হবে লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এইটা, ঠিক আছে। এরপর এইটাই তো আমরা এম বলি প্রবণতাটাকে, তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করে দিই, এর তলায় এক আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এইটাই হচ্ছে একটা জেনারেল ফরম্যাট, যে একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, এর প্রতিসম আকারটাও বলে দিই, এর প্রমাণটা দরকার নেই, জাস্ট তোমরা মনে রাখবে যে এর প্রতিসম বা সিমেট্রিক ফর্মটা কি। সিমেট্রিক ফর্মটা করবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইজিক্যাল টু আর। ওকে, এখানটা আমি বলে দিচ্ছি মানেগুলো কি। এখানে এই থিটাটা তো দেখতেই পাচ্ছ, থিটাটা হচ্ছে নতিকোণটা, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুটা, মানে যে বিন্দুগামী সরলরেখাটা সমীকরণ বার করবে। আর আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে এই যে কোনো একটা বিন্দু নিয়েছি এক্স কমা ওয়াই ও এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই বিন্দু দুটোর মধ্যে দূরত্বটা, ঠিক আছে, এটা হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক ফর্ম, এটা মনে রাখবে। দেখো, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা আমরা কিভাবে আনবো? ধরো এই হলো দুটো অক্ষ, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে একটা সরলরেখা। সরলরেখাটার নাম দিয়ে দিলাম এল এম। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে আনত আছে। তো দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে। ধরো এটা হচ্ছে একটা বিন্দু, এ নাম দিলাম, এর স্থানাঙ্কটা এক্স ওয়ান ওয়াই ওয়ান। আর এখানে একটা বিন্দু নিলাম বি, এর স্থানাঙ্কটা হচ্ছে এক্স টু ওয়াই টু, এইটা। আর এখানে একটা যে কোনো সাধারণ বিন্দু নিচ্ছি, এটার নাম দিলাম পি, এর স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো, আমরা এইখানে পৌঁছাতে গেলে কি হবে? মূল বিন্দু এখান থেকে এখানে আসবো, তারপর এখানে যাব, মানে এটা কথা হচ্ছে এটা এক্স টু আর এইটা হচ্ছে ওয়াই টু। আবার এইখানে পৌঁছাতে গেলে কীভাবে আমরা আসবো? এই মূল বিন্দু থেকেই এখানে আসবো, তারপর এখানে আসবো। তাহলে মূল বিন্দু থেকে এইটা গোটাটাই হবে এক্স ওয়ান, আর এই গোটাটাই হচ্ছে ওয়াই ওয়ান, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে ওয়াই ওয়ান। আর এইখানে আসতে গেলে কি হবে? এখান থেকে লম্ব টেনে নাও, তাহলে এইখান থেকে মূল বিন্দু থেকে এই গোটাটাই হচ্ছে, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, আর এই গোটাটাই হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার আমরা কি করব? এই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাগুলো এদিকে টেনে নেব, এখানে
এইভাবে টেনে নেব। তাহলে এগুলো সব সিমে ইয়ে হচ্ছে, তোমার সদৃশ ত্রিভুজ হয়ে যাচ্ছে এগুলো, এইটা এইটা এইটা। তাহলে এইটা যদি থিটা হয় নতিকোণটা, তাহলে এটাও থিটা হবে, এটাও থিটা হবে, এগুলো সব সদৃশ কোণ। ঠিক আছে, তাহলে দেখো এটার নাম দিয়ে দাও। অ্যাকচুয়ালি এখানে আমি বোঝানোর জন্য বলছি, এগুলো তোমরা নাম দিতে পারো। এটার ই দিয়ে দাও, এটা এফ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো এখন মেন হচ্ছে আমাদের এইটা কত জানতে হবে। এটা কত? এই বিইটা হচ্ছে এইখান থেকে গোটাটাই এই x1 আছে, এখান থেকে গোটাটা x1 আর এইখান থেকে x2। তাহলে x1 থেকে x2টা বাদ যাচ্ছে, তাহলে এইটা আমাদের হচ্ছে x1 মাইনাস x2। আর এইটা কত হবে? এইটা এই গোটাটাই হচ্ছে y1 আর এইখান থেকে এতটা হচ্ছে y2, এই যে এর সমান্তরাল এটা y2। তাহলে এটা হচ্ছে y1 মাইনাস y2, এইটা হয়ে গেল। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই এএফটা কত হবে? এএফটা এইখান থেকে গোটাটাই হচ্ছে y আর এইখান থেকে গোটাটাই হচ্ছে y1। তাহলে সরি, এইখান থেকে গোটাটাই হচ্ছে x আর এইখান থেকে গোটাটাই হচ্ছে x1। তাহলে এইটা হবে x মাইনাস x1। আবার ঠিক একইভাবে এই দিকটাই কী হবে? গোটাটাই হচ্ছে y আর এইখান থেকে এতটা হচ্ছে এই যে y1 এর সমান এইটা। তাহলে y থেকে y1টা বাদ যাবে, তাহলে এটা y মাইনাস y1, এইভাবে আমরা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখন এই ত্রিভুজটার থেকে আমরা AB সরলরেখার নতিটা পেয়ে যাব। তাহলে ABর নতিটা কি হবে? ABর নতিটা হবে এই ট্যান থিটা। AB সরলরেখার নতি ট্যান থিটা সমান এখানটায় কত পাবো? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, মানে লম্ব বাই ভূমি। তাহলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা পেলাম। ঠিক একইভাবে এই ত্রিভুজ থেকে এপি সরলরেখার নতিটা কি পাবো? এপি সরলরেখার নতিটা আমরা পাচ্ছি, এখানেও ট্যান থিটা যদি নিই তাহলে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1, এটা লম্ব বাই ভূমি। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ যেহেতু সদৃশ, তার মানে এদের নতিগুলোও কিন্তু সমান হবে। তাহলে নতিগুলো সমান হলে আমরা কি লিখতে পারি? y মাইনাস y1 বাই x মাইনাস x1, মানে এইটা সমান এইটা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, মানে এই দুটো সরলরেখার নতি আমরা এইভাবে সমান লিখে দিলাম। এবারে যদি আমরা এটা গুণ করে দিই, এই x মাইনাস x1টা ওদিকে যদি পাঠিয়ে দিই, তাহলে y মাইনাস y1 ইজ ইকাল টু কী হবে? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, আর এই x মাইনাস x1টা এদিকে চলে এলো x মাইনাস x1। তাহলে এইটাই হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে এটা তোমরা কিন্তু মনে রাখবে, যখন দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ লিখতে বলবে তোমরা ডাইরেক্ট এটাকে ফর্মুলা হিসাবে ব্যবহার করবে। y মাইনাস y1 ইজ ইকাল টু, এটা হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা এমটা দ্বিতীয় সরলরেখাটার এমটা, আর এখানে x মাইনাস x1। তাহলে এইভাবে এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। ওকে, নেক্সট তোমাদের যেটা হচ্ছে ছেদিতাংশ আকারে একটা সরলরেখার সমীকরণ কি হবে। তাহলে ছেদিতাংশ আকার বলতে এটা ধরো x অক্ষ আর এটা y অক্ষ, এই একটা সরলরেখা, এটা মূল বিন্দু। তাহলে x অক্ষ থেকে এটার নাম দিয়ে দাও a আর এটার নাম দিয়ে দাও b। তাহলে x অক্ষ থেকে OA অংশ ছেদ করেছে আর y অক্ষ থেকে OB অংশ ছেদ করে নিয়েছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে x বাই OA প্লাস y বাই OB ইজ ইকাল টু 1। তাহলে এই ফরম্যাটটাকে বলে ছেদিতাংশ আকারে সমীকরণটা। তাহলে এর স্থানাঙ্কটা যদি আমরা a, 0 ধরি আর এর স্থানাঙ্কটা যদি আমরা 0, b ধরে নিই, তাহলে এখান থেকে এতটা a আর এখান থেকে এতটা b, তখন আমরা কি লিখব? x বাই a প্লাস y বাই b ইজ ইকাল টু 1, এই ফরম্যাটেও লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ছেদিতাংশ আকার। এরপর দেখো অভিলম্ব আকারে কিভাবে প্রকাশ করব সরলরেখার সমীকরণকে, মানে নর্মাল ফর্ম যেটা। তাহলে ধরো এখানে আবার একইভাবে আমরা x অক্ষ
ওয়াই অক্ষ নিলাম, এই একটা সরল রেখা ধরো, এটা এল এম, এই সরল রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, আর এটা হচ্ছে মূল বিন্দু। এখন এই মূল বিন্দু থেকে এই এল এম সরলরেখা অবধি লম্ব দূরত্বটা, মানে এখানে যদি একটা লম্ব টেনে দাও ও এন, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এইটা এক্স অক্ষের এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করে আছে, ধরে নাও আলফা কোণ করে আছে। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে লম্বটা টানার পরে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা টেনে তোমরা একটা সদৃশ্যতা চ্যাপ্টারে উপপাদ্য পড়েছিলে যে একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে তারা পরস্পর সদৃশ হবে আর মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে। তাহলে এখানে আমাদের এই যে ও এন এ এই ত্রিভুজটা আর ও এন বি এই ত্রিভুজটা এরা কিন্তু পরস্পর সদৃশ। আচ্ছা, পরস্পর সদৃশ হলে সেখানে আরেকটা জিনিসও আমরা দেখেছিলাম যে অ্যাঙ্গেলগুলো কার সঙ্গে কে সমান, এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এই কোণটার সঙ্গে কোণাকুণি, এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এখন আপাতত আমাদের এই কোণটা দরকার নেই, এটা আলফা দেওয়া আছে নতিকোণটা, তাহলে এটা যদি আলফা হয় এই ত্রিভুজের এটাও আলফা হবে। ওকে, তাহলে এখন আমরা এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, মানে ত্রিভুজ ও এন এ থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা যদি সূক্ষ্মকোণটা হয় আলফা তাহলে এর অপোজিটেরটা কি, লম্ব, আর এইটা 90 আছে মানে এটা অতিভুজ, ও এটা অতিভুজ, তাহলে রইল এইটা ও এনটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, ও এন বাই ও এ, এটা মানে কস আলফা আমরা লিখতে পারি, তাহলে ও এন মানে হচ্ছে তোমার ভূমিটা, তাহলে ভূমি বাই অতি, ও এটা অতিভুজ 90-র অপোজিটে আছে আর এটা হচ্ছে ভূমি, তাহলে ও এন বাই ও এ সমান আমরা লিখতে পারি কস আলফা এটা, বা ও এ সমান কী হবে, কস আলফা নিচে আসবে ও এন বাই কস আলফা। ঠিক আছে, আর এই দূরত্বটাকে যদি আমরা পি ধরে নিই তাহলে এটা মানেই হবে পি বাই কস আলফা, এটা হলো। আচ্ছা, আবার আমরা এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি দেখো, ত্রিভুজ ও এন বি থেকে পাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা যেহেতু আলফা আছে আমি বলেই দিয়েছি কারণটা, তাহলে এই কোণটা আলফা, তাহলে সূক্ষ্মকোণ এটা আলফা হলে এই ও এনটা এই ত্রিভুজের কিন্তু লম্ব হয়ে যাবে, আর এই ও বিটা হবে ভূমি, আর বি এন সরি এইটা 90 ডিগ্রি, 90-র অপোজিটে আছে, ও বিটা হয়ে যাবে অতিভুজ আর বি এনটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, এটা 90 ডিগ্রি আছে কারণ এটা লম্ব, তাহলে এটা 90-র অপোজিটে সবসময় অতিভুজ হয়, তাহলে ও বিটা অতিভুজ, আর এটা হচ্ছে আলফা সূক্ষ্মকোণটা, তাহলে সূক্ষ্মকোণের অপোজিটটা ও এনটা, এটা হবে লম্ব, তাহলে বাকি রইল এটা বি এন, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি বলি ও এন তাহলে লম্ব ও এন বাই ওবি। ঠিক আছে, ওবিটা অতি মানে লম্ব বাই অতি, এটা আমরা এখান থেকে বলতে পারি, তাহলে ও এন বাই ওবি লম্ব বাই অতি মানে এখানে কিন্তু এটা সাইন আলফা বলবো। ওকে, তাহলে এখান থেকে আমরা ও বি সমান কী পাচ্ছি, সাইন আলফাটা নিচে আসবে ও এন বাই সাইন আলফা, আর ও এন মানে পি ধরেছি, তাহলে পি বাই সাইন আলফা, এটা হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো এই যে এল এম সরলরেখাটা আছে, তাহলে এর ছেদিতাংশ আকারে এক্স অক্ষকে এতে আর ওয়াই অক্ষকে বিতে ছেদ করে আছে, তো তাহলে এর ছেদিতাংশ আকারে সমীকরণটা কী হবে, তাহলে এখানে লিখবে এল এম সরলরেখার ছেদিতাংশ আকারের সমীকরণ এক্স বাই ও এ, এক্স অক্ষ থেকে এতটা ছেদ করে আছে তাহলে এক্সের তলায় তার ছেদিতাংশটা দিতে হবে, প্লাস ওয়াই বাই ও বি মানে এতটা ছেদ করে আছে ও বি ইজিক্যাল টু 1, এটা লিখলাম। বা এবারে দেখো ও এ মানে আমরা এখান থেকে বের করে রেখেছি পি বাই কস আলফা, এটা ভ্যালুটা এখানে বসিয়ে দেবো এক্স বাই পি বাই কস আলফা প্লাস এখানটায়
ওয়াইয়ের তলায় ওবির ভ্যালুটা বসিয়ে দেবো পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা, এদিকটা 1 রইল। বা এবারে ভগ্নাংশের তলায় ভগ্নাংশ আছে, মানে এই কস আলফাটা উপরে গুণ হয়ে যাবে এক্সের সঙ্গে, এক্স কস আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা বাই পি ইজিক্যাল টু 1। বা এবারে সবগুলোকে যদি উভয় পক্ষকে আমরা পি দিয়ে গুণ করে দিই, এখানে ধরো পি চলে এসছে, পি পি কেটে গেল, তাহলে এখানে থাকবে এক্স কস আলফা প্লাস এখানেও যদি পি চলে আসে, পি পি কেটে যাবে, তাহলে ওয়াই সাইন আলফা থেকে যাবে। আর এখানে পি দিয়ে গুণ হলে পি একের সঙ্গে গুণ হলে পি রয়ে গেল। তাহলে এটাই হচ্ছে তোমাদের নর্মাল ফর্ম, অভিলম্ব আকার সরলরেখার। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এক্স ও ওয়াই এর একঘাত সমীকরণ সর্বদাই একটি সরলরেখাকে প্রকাশ করে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে সরলরেখার সাধারণ আকারটা কি হচ্ছে? সরলরেখার সাধারণ আকার হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখানে কিন্তু এ আর বি দুটোই কিন্তু নট ইকাল টু 0 থাকবে, এ নট ইকাল টু 0 আর বি নট ইকাল টু 0। হ্যাঁ, তাহলে এই সাধারণ, এটা হচ্ছে সরলরেখার সাধারণ ফরম্যাট। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণ যে সরলরেখাটা দিয়ে রেখেছি এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। ঠিক আছে, 1 নম্বর দিয়ে দিলাম, তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ। তাহলে দেখো তোমাদের অঙ্কে কিন্তু সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিয়ে তোমাদেরকে এক্স অক্ষ থেকে কতটা অংশ ছেদ করেছে আর ওয়াই অক্ষের ছেদিতাংশ এইগুলো সব নির্ণয় করতে হতে পারে। ঠিক আছে, সেই জন্য এই নিয়মটা ভালো করে শিখে রাখো। তাহলে ধরো এই সমীকরণটা দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই, আমরা এই সিটাকে ডান দিকে নিয়ে যদি যাই তাহলে মাইনাস সি হয়ে গেল। বা এই মাইনাস সিটা দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কী হবে, এ এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি ইজিক্যাল টু 1 রয়ে গেল। বা এই এটাকে যদি এর তলায় নিয়ে আসি, এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইজিক্যাল টু 1 রয়ে গেল। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। ওকে, বা তোমরা যদি অন্যভাবে প্রকাশ করতে চাও, অথবা এখান থেকে আমরা কি করব, শুধু বি ওয়াইটাকে রেখে দিচ্ছি, বি ওয়াই সমান, তাহলে কি হবে, এই এক্সটা এদিকে আসবে, সিটাও এদিকে আসবে, তাহলে মাইনাস এক্স মাইনাস সি। ওকে, বা এবারে এই বিটা দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে ওয়াই ইজিক্যাল টু, এটাকে হচ্ছে মাইনাস এ বাই বি, এইভাবে সাজিয়ে লিখছি, প্লাস করে দিলাম এটাকে মাইনাস সি বাই বি, মানে এই বিটা দিয়ে ভাগ হচ্ছে, এটা প্লাস করে দিয়েছি, মাইনাসটা ভেতরে ঢুকিয়ে নিয়েছি। ওকে, তাহলে এইটা কি হলো, এটাও কিন্তু ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তোমরা যদি প্রবণতাটা বের করতে পারলে তাহলে ক্ষেত্রে এম সমান কী হবে, এইটা মাইনাস এ বাই বি, এটা হয়ে যাবে এম। আর এটা কি, এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু, যেহেতু সি, এটা সি অংশটা, তাহলে ওয়াই অক্ষের ছেদিতাংশ, তাহলে এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ সমান কী হবে, এইটা মাইনাস সি বাই বি। ওকে, আচ্ছা এটা হলো। এবারে যদি এই 1 নম্বর সমীকরণ, সরলরেখার সমীকরণটাকেই আমরা অভিলম্ব আকারে প্রকাশ করি তাহলে কিভাবে করব দেখো। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ, ঠিক
ঠিক আছে। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে আমরা কি করব, প্রথমে এই 1 নম্বর সমীকরণটাকে লিখে নিই, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। এখান থেকে কি পাবো, এক্স প্লাস বিওয়াই সমান মাইনাস সি, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এর এই এই 1 নম্বর সরলরেখার সমীকরণটারই অভিলম্ব আকার কি হবে, তাহলে অভিলম্ব আকারটা আমরা একটু আগেই বের করা শিখেছি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি, এটা শিখেছি, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবারে 1 আর 2 একই সরলরেখাকে নির্দেশ করে, ভালো করে দেখো, এটা এই দুটোর ফরম্যাট কিন্তু একই আছে, দুটো একই সরলরেখাকে নির্দেশ করে। তাহলে এখানে লিখবে যেহেতু 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ একই সরল রেখাকে নির্দেশ করে, তাহলে অতএব আমরা কম্পেয়ার করলে কি করব, এখান থেকে দেখো এ বাই কস আলফা পেয়ে যাব, এক্স এক্স তো দু জায়গাতেই আছে, তাহলে এ বাই কস আলফা ইজিক্যাল টু এখান থেকে কী পেয়ে যাব, বি বাই সাইন আলফা, আর এখানটায় মাইনাস সি বাই পি পেয়ে গেলাম। ওকে, এরপর আমরা এই সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, গুণ করে নিলে এটা কি হবে, প্লাস সি বাই পি, তাহলে বা এভাবে লিখছি সি বাই পি সমান, এটা মাইনাস হয়ে গেল মাইনাস এ বাই কস আলফা সমান, এটা হয়ে গেল মাইনাস বি বাই সাইন আলফা, ঠিক আছে। আর এটাকেই এইভাবে লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আমরা স্কোয়ার করে অ্যাড করে দিলাম। তাহলে এটা কি হলো, এই নিচেরটা তো 1 হয়ে গেল, তার মানে এখানে রয়ে গেল শুধু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পি সমান যদি বার করি, পি সমান, তাহলে এইটা এখানে আসবে, পিটা এখানে যাবে, তাহলে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। আচ্ছা, কস আলফা সমান কী পাবো, কস আলফা সমান এইটা আবার কস আলফার জায়গায় আসবে, ওটা ওখানে চলে যাবে, তাহলে মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। আর সাইন আলফা সমান কী পাবো, মাইনাস এই বিটা থাকবে, বিয়ের তলায় আসবে এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো আমরা পেয়ে গেলাম। এবারে দেখো যখন সি এর মানটা ধনাত্মক হবে, এই যে এখানটায় দেখো এই যে সমীকরণটা আছে, যখন সি এর মানটা ধনাত্মক হবে তখন এই 1 নম্বর যে সমীকরণটা আছে না, সেটার অভিলম্ব আকারটা কীরকম হবে, তাহলে অতএব যখন লিখবে এটা, যখন সি এর মান ধনাত্মক হবে তখন 1 নম্বর সমীকরণের, এটা সরল রেখার করো, সরল রেখার অভিলম্ব আকার হবে, তার মানে আমরা কি করব, এই যে সমীকরণটা আছে অভিলম্ব আকার তো এইটা, তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মানগুলো বসাই, কস আলফার মানটা বসাবো মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স, আবার সাইন আলফার মানটা বসাবো মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, আর ওইদিকে রয়ে গেল এই পি মানে কত বেরিয়েছে, এই যে পি মানে সি বাই এটা, তাহলে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এইটা হলো। আবার যখন এই সি এর মানটা ঋণাত্মক হবে, ঠিক আছে, তাহলে সি এর মান ঋণাত্মক হলে তখন কি লিখব, অবিলম্ব সমীকরণটা হবে, এগুলো সব পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এক্স প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, আর এই দিকটায় মাইনাস হয়ে যাবে, মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখতে হবে, সেটা হচ্ছে স্টার দিয়ে দিচ্ছি, দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখাগুলির সমীকরণ হবে। আচ্ছা, এবারে দেখো, ধরো দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইজিক্যাল টু 0, এটা 1 নম্বর, আর a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0, এটা 2 নম্বর। ঠিক আছে, এই দুটো হচ্ছে সরলরেখার সমীকরণ। এবারে এই দুটো সরলরেখার যে ছেদবিন্দুগামী, মানে ধরো এই দুটো সরলরেখা ছেদ করেছে, হ্যাঁ, তাহলে এই ছেদবিন্দু, তাহলে এই ছেদবিন্দুগামী যত সরলরেখা যাবে সেই সব সরলরেখার সমীকরণ কী হবে, সেটা হবে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0। এইটা ফর্মুলাটা মনে রাখবে, এর প্রমাণ লাগবে না, ফর্মুলাটা জাস্ট মনে রাখবে, মানে এই সরলরেখাটা প্লাস কে ইন্টু এই দ্বিতীয় সরলরেখাটা ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে এই দুটো সরলরেখার যে ছেদ বিন্দুটা, সেই বিন্দু দিয়ে যত সরলরেখা যায় তার সমীকরণ হচ্ছে এটা। এটা অঙ্ক করার সময় আরও বিস্তারিতভাবে জানানো হবে। তো আজকের ভিডিওতে তোমাদের এই সরলরেখা রিলেটেড যতগুলি সূত্র আছে, যেটা সরলরেখার ফার্স্ট চ্যাপ্টারটাই অঙ্কগুলি করতে গেলে সলভ লাগবে, প্রয়োজন হবে, সেগুলো সব ব্যাখ্যা করা হলো। তোমরা ভিডিওটি পজ করে করে ভালো করে এগুলো লিখে নিও, ভালো করে এগুলো অভ্যাস করে তারপরে আগামী ভিডিওতে আমরা অনুশীলনীর অঙ্কগুলি শুরু করব। ভালো থেকো।